ইরান ওই ইরানের উপর যদি নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করে আমেরিকা এবং ইসরায়েল, ইরান কিন্তু তার প্রতি উত্তর দিবে নিউক্লিয়ার বোমা দিয়ে, অ্যাটম বোমা দিয়ে, এতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, আমেরিকা এত সাধু সাজে, আমেরিকা মানবাধিকার শিখায়, আমেরিকা একটা দেশের সরকার কি হবে এইটার সাজেশন দেয়, একটা দেশের সরকার তার পছন্দ না হলে এটাকে সে চেঞ্জ করে, পরে তার পুতুল সরকার বসায়, এগুলো তো হবে না। কারণ পৃথিবীতে প্রথম অ্যাটম বোমা বানিয়েছে আমেরিকা, এবং এই বোমা দিয়ে মানুষও মারছে আমেরিকা, অন্য কোনো জাতি করে নাই। অ্যাটম বোমা রাশিয়ার হাতে আছে, চায়নার হাতে আছে, হ্যাঁ, ব্রিটেনের হাতে আছে, ফ্রান্সের হাতে আছে। কই, এই চারটি রাষ্ট্র তো অ্যাটম বোমা দিয়ে পৃথিবীর কোন রাষ্ট্রকে ভয় দেখায় না, শুধু ভয় দেখায় আমেরিকা। সুতরাং এখন সারা বিশ্বই আমেরিকার বিরুদ্ধে একজোট হয়েছে আমি মনে করি। এবং স্পেন থেকে আরম্ভ করে ব্রিটেন, স্পেন, তারপরে হলো জার্মানি, তারপরে হলো ফ্রান্স, তারপরে ইটালি, সব দেশগুলোই তো, এই যে ইউরোপের ডমিনেন্ট প্রধান প্রধান দেশগুলোই তো এখন এর বিরুদ্ধে চলে গেছে, আমেরিকার বিরুদ্ধে। নেটোভুক্ত প্রত্যেকটা দেশ আমেরিকার বিরুদ্ধে। কারণ এই দেশগুলো আমেরিকার স্বার্থের জন্য যুদ্ধ করতে করতে তারা তাদের অর্থনীতি আসলে অনেকটাই খর্ব করে ফেলেছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলে যে আমি যখন বাচ্চা মানুষের মতো, আমি যখন খেতে পারবো না তোমাদেরকেও দিব না। আমাকে যখন যেহেতু পার্সোনা নন গ্রেটা করছে হরমুজ থেকে ইরান, তাহলে হরমুজ থেকে আমিও তোমাদেরকে হরমুজ ব্লকেট করে নেভাল ফোর্স দিয়ে তোমাদেরকে আমরা তোমাদের ইউরোপের দেশগুলোকে বলছে তোমাদেরকে তেল আনতে দিব না, এশিয়ার দেশগুলোকে বলছে। তো এখন কি হয়েছে, এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার ফলে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমান পৃথিবীতে দুইজন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, একজন হলো ডোনাল্ড ট্রাম্প, আরেকজন হলো নেতানিয়াহু। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সারা পৃথিবী এখন আমেরিকা বিরুদ্ধে গেছে। আমেরিকা এখন এক ঘরে হয়ে গেছে, ইসরায়েল এবং আমেরিকা এখন একেবারে এলোন, এক ঘরে। তো সুতরাং এটা ডিপ্লোমেসি না। আসার কথা হলো এই যে যে ইসলামাবাদে যে মানে সিজফায়ার ডিলটা নিয়ে বসেছিল আমেরিকা এবং ইরান, সেখানে পাকিস্তান কিন্তু চমৎকার করেছে, আতিথেয়তা দিয়েছে। পাকিস্তান হোস্টেড দ্য টু টিমস উইথ আটার কর্ডিয়ালিটি, এবং যার জন্য এটা নিয়ে কিন্তু জেডি ভ্যান্স আমেরিকাতে গিয়েও কিন্তু করেছে, একটা বক্তৃতায় উল্লেখ করেছে। জেডি ভ্যান্স বলেছে যে একটি মুসলিম রাষ্ট্র পাকিস্তান আমাদেরকে যে আন্তরিকতা এবং আতিথেয়তা দিয়েছে তার স্মরণকালের সেরা একটি ঘটনা এবং অত্যন্ত প্রশংসনীয়। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি পাকিস্তানের প্রতি। এবং ইটালির প্রাক্তন প্রধানমন্ত্রীও বলেছে যে পাকিস্তান শান্তির জন্য যেই যে বৈঠকের আয়োজন করলো আমেরিকা এবং ইরানের মধ্যে, এবং ইরান এবং আমেরিকার প্রতি যে আতিথেয়তা দেখিয়েছে, যে আন্তরিকতা দেখিয়েছে শান্তির জন্য, এবং আমরা মনে করি যে পাকিস্তানকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা উচিত। তো এই পাকিস্তান কিন্তু মাঝখান থেকে একটা রেপুটেশন কুড়িয়েছে। এবং জেডি ভ্যান্স আরো বলেছেন যে আমরা আবার বসবো, এখানে অপটিমিস্টিক হওয়ার যথেষ্ট সুযোগ আছে, পেসিমিস্ট হওয়ার কোনো কারণ নাই। আমরা পেসিমিস্টিক হব না, আমরা অপটিমিস্টিক হব, আমরা আবার বসবো। এবং পাকিস্তান সাথে সাথে বলেছে যে উই আর প্রিপেয়ার্ড টু অফার cordial hosting to both America and Iran once again in Islamabad, in our capital. তো সুতরাং সবকিছু এখন ভালো চলছে। এই ডোনাল্ড ট্রাম্প তো এই সামনের দু একদিন একটু চিৎকার করবে, এগুলো আসলে তার একটা স্ট্র্যাটেজি আমি যেটা মনে করছি, যে নেভাল ব্লকেট দিব, আবার একদম ঘুরিয়ে দিব ইরানকে প্রস্তর যুগে পাঠাবে, ইরানের সভ্যতা ধ্বংস করে দেবে, এগুলো তার ধমক। কিন্তু ইরান এমন একটি দেশ, এমন একটি জাতি যে ডোনাল্ড ট্রাম্পের ধমকে ইরান পড়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ধ্বংস করার বিষয়টা আজকেও বলেছে যে ইরানকে ধ্বংস করতে মাত্র একদিন লাগবে, তার যদি ইরান চুক্তি মেনে না নেয় বা তার যে আলটিমেটাম শেষ হলে। তো সে বেশ কয়েকটা পয়েন্ট বলেছে, তার মধ্যে 5টা পয়েন্টও বলেছেন যেভাবে ইরানকে ধ্বংস করতে পারে। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার পক্ষে কি আসলে সম্ভব ইরানকে ধ্বংস করা? এবং
আরেকটা প্রশ্ন একটা আপনার কাছে করি যে ইরানের মোটামুটি যারা বিজ্ঞানী রয়েছেন, পরমাণুবিদ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, তাদেরকে অলরেডি আমেরিকা শেষ করে দিয়েছেন, মেরে ফেলেছেন। অনেকে হয়তো বা কে এখন বলেছে অসুস্থ আছেন। আমেরিকার কি কয়জনই পরমাণু বিজ্ঞানী? আরে ইরানের ইরানের পরমাণু বিজ্ঞানীর যে অভাব নাই। পর্যন্ত মেরেছে। এই পর্যন্ত যে কয়জন তারা খুবই সামান্য, বৃহৎ দল রয়ে গেছে। তারা দে হ্যাভ বিন ওয়ার্কিং ডে এন্ড নাইট টু মেক ইরান পটেনশিয়াল and strong enough to face the challenge of the United States of America. No doubt about it. এগুলো কোনো বলে লাভ নাই। ডোনাল্ড ট্রাম্প তো পাগলের মতো চিৎকার করে বলে যে চায়নাকে ফিনিশ করে দিতে আমার একদিন লাগবে। এটা কি সম্ভব? আপনি কি মনে করেন? চায়নার মতো এত বড় শক্তিশালী দেশকে ডোনাল্ড ট্রাম্প যে বললো আমার একদিন লাগবে ফিনিশ করে দিতে, ইজ ইট পসিবল on the part of America to finish China only for a single day? By a single day, is it possible? No, not at all. আপনাকে বলি সিআইএ এর প্রাক্তন পরিচালক ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে বলেছে যে ডোনাল্ড ট্রাম্পকে যত তাড়াতাড়ি এই ক্ষমতা থেকে সরিয়ে ফেলা উচিত, তা না হলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে যেই দিকে নিয়ে যাচ্ছে এটা অত্যন্ত ভয়াবহ একটা পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে অসুস্থ এবং অপ্রকৃতস্থ। এই ধরনের লোকের হাতে দেশের প্রেসিডেন্সি থাকা উচিত না। ডোনাল্ড ট্রাম্পকে অতি সত্বর ক্ষমতা থেকে সরিয়ে ফেলে আমেরিকাকে রক্ষা করা উচিত। তাহলে তার দেশের সিআইএ এর প্রাক্তন কর্মকর্তা এই মন্তব্য করেছে। শুধু তাই নয়, আমেরিকান ফেডারেল কোর্টও একটা সিদ্ধান্ত নিচ্ছে যে না, একটা রুলিং দিতে হবে তার উপরে যে ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, এবং তার এই ভারসাম্যহীনতা, তার এই ধরনের অতিরিক্ত কথাবার্তা এবং ভয়ানক হুমকি বিভিন্ন দেশকে দেওয়া, নেটোকে দেওয়া, ইউরোপিয়ান ইউনিয়নকে দেওয়া, ইরানকে তো দিচ্ছেই, চায়নাকে দেওয়া, এটা আমেরিকাকে অত্যন্ত ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তো one fine morning you will find that impeachment has come exactly to overthrow Donald Trump from presidency of the United States of America. বলেন। জি। আচ্ছা, আমি আরেকটা বলি যে ডোনাল্ড ট্রাম্পকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আমেরিকার পরবর্তী নেতৃত্ব কারা আসতে পারবে, বা যারা আসবেন তাদের সঙ্গে কি ইরানের সম্পর্কটা এখনের চাইতে ভালো হবে, নাকি ইরানের উপর এই যুদ্ধটা তারা চালিয়ে যাবে? থ্যাংক ইউ। এখানে জেডি ভ্যান্স কিন্তু যুদ্ধ চায় না, উনি যুদ্ধ বিরোধী মানুষ। এখন ডোনাল্ড ট্রাম্প হলো তার বস, ইমিডিয়েট বস। হি ক্যান নট ডিফাই অ্যান্ড ডিক্লাইন দ্য অর্ডার অফ হিজ বস। কিন্তু এখন যদি ইমপিচমেন্ট হয়, ইয়ার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, সেটা আসতে পারে আপনার আগামী নভেম্বর মাসের 5 তারিখে, যেমন কংগ্রেসের নির্বাচন হবে। সেইখানে যদি ডেমোক্রেটরা মেজরিটি পায় তাহলে তারা ইমপিচ করবে তাকে। যদি ইমপিচ করে তাহলে নিয়ম অনুযায়ী কে হবে? ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হবে। সেখানে জেডি ভ্যান্স প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাই তো বেশি। আর হবেই তো। আমেরিকান কনস্টিটিউশনে বলা আছে প্রেসিডেন্ট যদি তার মেয়াদকাল শেষ করার আগেই ক্ষমতা থেকে সরে যায় বা মারা যায় বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অপারগ হয়, তাহলে ভাইস প্রেসিডেন্ট সেখানে আসবে প্রেসিডেন্ট হিসাবে। এটাই তো নিয়ম। যেমন নিক্সন যখন করলো, ওয়াটারগেট কেলেঙ্কারিতে রিজাইন করলো, তখন আরেকজন আসলো, জেরাল্ড ফোর্ড বোধহয় আসছিল ক্ষমতায়। জেরাল্ড ফোর্ডও তো রিপাবলিকান। তো সেই রকমই জেডি ভেন্স আসবে। তো জেডি ভেন্স তো যুদ্ধ চায় না। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প চলে গেলেই যে প্রেসিডেন্টই আসবে উনি রিপাবলিকানই হন, অর্থাৎ জেডি ভেন্স যদি আসে বাকি সময়টার জন্য, তাহলে হি উইল ব্রিং পিস অ্যান্ড হি উইল এক্স্যাক্টলি টেক ইন জেডি ভেন্স উইল টেক এ ভেরি স্ট্রং ইনিশিয়েটিভ to bring peace and security for America, for Iran, and for the whole world. আওয়াজ নাই। No, I am not getting the sound. জি। আচ্ছা, যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চলছিল, ইসরায়েল বারবার বলছিলেন যে লেবানন এই যুদ্ধবিরতিতে থাকবে না, ডোনাল্ড ট্রাম্পও বলছেন লেবানন থাকবে না। যখন যুদ্ধবিরতিটা সমঝোতায় আসতে পারে নাই, তখন ইসরায়েল বলছেন লেবাননের সঙ্গে তারা আলোচনায় বসতে চায়। হয়তোবা সেটা যুক্তরাষ্ট্রে আলোচনায় বসার একটা সময় তারা নির্ধারণ করেছেন। লেবাননের সঙ্গে বিরতি করাটা কি আসলে ইসরায়েলের নতুন কোনো চ্যালেঞ্জ কিনা? নতুন কোনো না, আসলে সমস্যাটা হলো ইরান প্রেসার করেছে ইসরায়েলকে। প্রেসারটা হলো এই যে ইসরায়েল যদি লেবাননের উপরে আক্রমণ অব্যাহত রাখে
তাহলে আমরা আলোচনা করব না। অর্থাৎ লেবাননকেও এই আলোচনা মানে এই লেবানন ইস্যুটাও এই শান্তি আলোচনা একটা আনতে হবে, এটাও একটা শর্ত। তাহলে শেষ পর্যন্ত ইসরায়েল ফাঁকি পড়েছে, এখন বাধ্য হয়ে ইসরায়েল বলছে যে আমরা লেবাননের সাথে আলোচনায় বসবো। ঠিক আছে, আলোচনায় বসার আগে সিজফায়ার হতে হবে, অর্থাৎ লেবাননের উপরে আক্রমণ, ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে হবে।